অব্যাহত ষড়যন্ত্র ঐক্য আরও মজবুত করেছে বললেন প্রধান উপদেষ্টা। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির আভাস। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটির কাজ শুরু। আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক ইউনিট। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য হবে রাষ্ট্রীয় মর্যাদায়। কংগ্রেসের সব কার্যক্রম 7 দিনের জন্য বাতিল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সংস্কারের জন্য ঐক্য প্রয়োজন। গণ অভ্যুত্থান বিরোধী শক্তির অব্যাহত চক্রান্ত স্বৈরাচারী বিরোধী ঐক্য আরও মজবুত করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ক মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলেও প্রধান উপদেষ্টা জানিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান কেবল বাংলাদেশকে মুক্তই করেনি, আমাদের স্বপ্নকেও তুমুল সাহসী করে তুলেছে। বাকহীন বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে। এই দৃঢ়কণ্ঠ আবার ঐক্য গঠনে সোচ্চার হয়েছে। ঐক্য আমাদের মূল শক্তি। জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। গত 5 মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে ৮ সদস্যের তদন্ত কমিটি। সকালে ১ নম্বর গেট দিয়ে একে একে সচিবালয়ে প্রবেশ করেন তদন্ত কমিটির সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন জনের সাথে কথা বলেছেন তারা। এর আগে পুড়ে যাওয়া 4টি ফ্লোর থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। পাশাপাশি আলাদাভাবে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল। আইজিপি ও ডিএমপি কমিশনারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার মধ্যরাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন ধরে। 19টি ইউনিটের চেষ্টায় সকাল 8টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগস্ট থেকে ডিসেম্বর এই 5 মাসের ছোট যাত্রায় নানা চড়াই উতরাই পেরোতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। ভঙ্গুর অর্থনৈতিক কাঠামো পুনর্নির্মাণ, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার, দেশের মানুষের পুঞ্জীভূত দাবি দেওয়ার আন্দোলন মোকাবেলা করতে হয়েছে সরকারকে। বছরের শেষান্তে নির্বাচনের আংশিক রোডম্যাপ ঘোষণা করলেও ভোট ব্যবস্থা ও মোর্চে ধরা রাজনীতির সংস্কার নিয়ে টানাপোড়েন ছিল অন্তর্বর্তী সরকারের চলমান মেয়াদ জুড়েই। সরকারের এই পর্যন্তকার পথ চলার কথা তুলে ধরছেন রিশান নসরুল্লাহ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর 8 আগস্ট যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় সরকারের উপদেষ্টা পরিষদ। যাত্রার শুরুতেই পুলিশ বাহিনীকে পুনর্গঠনের চেষ্টা শুরু হয়। চলতি বছরের 9 আগস্ট দেশের 361টি থানার সীমিত কার্যক্রমের মধ্য দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে মাঠে ফেরে পুলিশ বাহিনী। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় নির্বাহী ক্ষমতা দেওয়া হয় মাঠে থাকা সেনাবাহিনীকে। দায়িত্ব নেয়ার প্রথম সপ্তাহে বিচারপতিদের অপসারণের দাবিতে ছাত্র আন্দোলন সামাল দিতে হয় সরকারকে। প্রধান বিচারপতির পদত্যাগে নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়। চলতে থাকে ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার। জুলাই আগস্ট হত্যা ও ফ্যাসিবাদী কার্যক্রমের বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সংস্কার করে প্রস্তুত করা হয়। এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে ছাত্র আন্দোলন এবং আনসারদের চাকরি সরকারি করার আন্দোলন বেশ বড় একটি ধাক্কা দেয় সরকারকে। এসব আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের তথ্য থাকা এবং শিক্ষার্থীদের উপর আনসারদের হামলার পর তা কঠোরভাবে মোকাবেলা করে অন্তর্বর্তী সরকার। তবে লাগাম টানা যায়নি দাবি দেওয়া আদায়ের আন্দোলনে। চিকিৎসকদের রাজপথে নামা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগের দাবিতে রাজপথে সরব ছিল বেশ কিছু সংগঠন। চাকরির বয়সসীমা বৃদ্ধি, 7 কলেজের শিক্ষার্থীদের রাজপথে অবস্থান এবং সচিবালয় কেন্দ্রিক আমলাদের আন্দোলন বেশ চাপে ফেলে অন্তর্বর্তী সরকারকে। একই সময়ে মোকাবেলা করতে হয়েছে পল্লী বিদ্যুতের আন্দোলন এবং পার্বত্য এলাকার অস্থিরতাও। দাবি দেওয়ার নানামুখী আন্দোলনের পাশাপাশি যাত্রার শুরুতে প্রাকৃতিক দুর্যোগও মোকাবেলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। সব ধরনের দুর্যোগ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের প্রতি সহায়তা ছিল দেশের সাধারণ মানুষেরও। নানা কর্মসূচি নিয়ে রাজপথে সব সময়ের জন্য সরব ছিল
জুলাই আগস্ট অভ্যুত্থানের সাথে জড়িত শিক্ষার্থীরাও। প্রায় 4 মাস শিক্ষা কার্যক্রম থেকে দূরে থাকা শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরাতে সেপ্টেম্বরের মধ্যভাগে শিক্ষা প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত নেয় সরকার। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা বেশ আলোড়ন তৈরি করে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল তৈরি পোশাক খাতকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা, হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের আন্দোলন প্রশমিত করার পাশাপাশি বাংলাদেশকে ঘিরে ভারতের অপপ্রচারকেও বেশ ভালোভাবেই সামাল দিয়েছে ইউনূস সরকার। শ্রমিক অস্থিরতা কমিয়ে উৎপাদনমুখী করা হয়েছে তৈরি পোশাক খাতকে। গত 5 মাসে কিছু সংস্কার কাজও করেছে অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ গঠনের স্লোগানে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়। বিচার বিভাগ পুনর্গঠন, নতুন নির্বাচন কমিশনের পাশাপাশি বছরের শেষান্তে দুর্নীতি দমন কমিশনকেও কার্যকর করে সরকার। স্বল্প মেয়াদে রাজনৈতিক সংস্কারকে ঘিরে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দলগুলোর সাথে একাধিকবার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সরকারের কাছে সংস্কারের নানা প্রস্তাব উপস্থাপন করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দাবি ছিল দলগুলোর। সংস্কার আর নির্বাচন নিয়েই সরকার ও রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয় টানাপোড়েন। বিজয় দিবসে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়ের ঘোষণা এলেও তাতে পুরো সন্তুষ্ট নয় রাজনৈতিক দলগুলো। আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে মহাগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত ডক্টর ইউনূস সরকারের কাঁধে শুধু দেশ পরিচালনা নয়, বর্তেছে সুন্দর বাংলাদেশ গড়ার পথরেখা তৈরির দায়িত্ব। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস ও তার উপদেষ্টারা জনপ্রত্যাশা পূরণে কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। উৎপাদন মৌসুমের শুরুতে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের হঠাৎ দরপতন হয়েছে। এক বস্তায় 2 মণ 1400 টাকা দামের লবণের দরপতন হয়ে 700 টাকায় নেমে গেছে। এ কারণে মাঠের চাষিরা পড়েছেন চরম বিপাকে। লবণের এ দরপতনে মিল মালিক সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করেছেন চাষিরা। মশিদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে লবণ উৎপাদনের মৌসুম শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকায় উৎপাদন হচ্ছে আশানুরূপ। উৎপাদন মৌসুমের শুরুতে মাঠ পর্যায়ে লবণের দাম পড়ে গেছে। এখন মন প্রতি 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও বিক্রি হচ্ছে আরও কমে। চাষিরা জানিয়েছেন 1 মণ লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ হয় 350 থেকে 400 টাকা। লবণের দাম নিয়ে জীবন খুব কম, তো মিল মালিক হলে সিন্ডিকেটের কারণে আর লবণের দাম না পাই। বিগত পুরানো সরকারের আমলের সিন্ডিকেটটা এখনো ভাঙতে পারে নাই ওদের। মন প্রতি লবণে 700 টাকার উপরে আমাদের খরচ হয়। এখন আমরা বিক্রি করতে গেলে 200 টাকার বেশি বিক্রি করতে পারতেছি না। লবণের দরপতনে মাঠের চাষিদের মাঝেও দেখা দিয়েছে নানা শঙ্কা। অনেকেই এই দরপতনকে একটি প্রভাবশালী মিল সিন্ডিকেটের কারসাজি হিসেবে দেখছেন। এ নিয়ে সংবাদ সম্মেলন করে লবণ চাষি ও ব্যবসায়ীরা আন্দোলনের ঘোষণা দিয়েছেন। লবণ মিল মালিকের একটি সিন্ডিকেট দেশের লবণ উৎপাদন কমানোর জন্য চাষিদের উপর মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। অতীতে মাঠ পর্যায়ে লবণের এমন দরপতন আর হয়নি। সরকারের কাছে আর আবেদন করি হই, এখন আর লবণের দাম বাড়িবার লাগে চাইবেন, আর তো চলি না বাড়ির। এখন অন্য অন্য জিনিসপত্রের দাম অসম্ভব ঊর্ধ্বগতি, লবণের দাম শুধু নিম্নগতি। বিসিকে লবণ চাষ প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে সরকার নিয়মিত মনিটরিং করছে। গত বছরের শুরুতে বাজার দর ছিল এই সময়ে 500 টাকার উপরে, আবার সিজনের শেষ দিকে এসে আবার কিছুটা কমে গেছে। তো অ্যাভারেজ হিসাব করলে দেখা যায় যে মোটামুটি চাষিদের জন্য একটা লাভজনক থাকে। এখন এই মুহূর্তে হয়তো বাজার দরটা একটু কম আছে, কিন্তু আবার দেখা যাচ্ছে আমার ওই মজুদের লবণটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আবার নতুন সিজন শুরু হয়েছে, তখন আবার চাহিদা বাড়তে থাকলে তখন অটোমেটিক লবণের দামটা আবার বৃদ্ধি পাবে। বিসিকে দেওয়া তথ্য মতে এই মৌসুমে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলের 68,000 একর জমিতে লবণ চাষ হচ্ছে। চলতি মৌসুমে 26,10,000 মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। তার মৃত্যুতে 7 দিন দলীয় সব কার্যক্রম বাতিল করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র সরকার ও কর্ণাটক রাজ্য সরকার। বার্ধক্যজনিত জটিলতায় 92 বছর বয়সী এই নেতাকে বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতেই মারা যায় তিনি। মনমোহনই ভারতের একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন যিনি হিন্দু ধর্ম অবলম্বী নন। শনিবার তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আলোচনা চলছে 7 দিনের রাষ্ট্রীয় শোকের বিষয়ে। আজ
কর্ণাটকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনও এবছর বাতিল রাখার সিদ্ধান্ত হয়েছে। 7 দিন অর্ধনমিত থাকবে দলীয় পতাকা। মনমোহনের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে মনমোহনের সঙ্গে স্মৃতি রোমন্থন করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়, ওমর আবদুল্লাহ সহ সরকারি ও বিরোধী দলের প্রভাবশালী নেতারা। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের আমলে 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।